আসসালামু আলাইকুম সবাইকে। তো যে বিষয় বিস্তারিত আসলে সবাই মিলে শুনতে চাচ্ছিলেন, তো বিষয়ে বিস্তারিতটা বলার জন্যই আসা। আমি দুপুরের লাইভে বলেছিলাম যে আমি আজকে আরেকটা লাইভে আসব বিস্তারিত নিয়ে। বিষয়টা হলো যে যাদের বিরুদ্ধে আর কি এত কথা বলতেছি, কথা বলার কারণ মেন ইস্যুটা যেখান থেকে শুরু হয়েছে অবশ্যই কোথাও না কোথাও থেকে তো শুরু হয়েছে। কারোর সাথে কোনো বিষয় নিয়ে যদি ঝামেলা না হয় কেউ এত কথা বলতে আসে না। আর দ্বিতীয়ত কারো এত সময়ও নাই কেউ কারো গায়ে পড়ে পড়ে ঝগড়া করার। ঠিক আছে, যার যার খাবার সে খায়, যার যার ইনকাম সে করে, যার যার চিন্তা দান্দা নিয়ে সবাই টেনশনে থাকে কিংবা ভাবনায় থাকে। বিষয়টা হলো যে আমরা ওখানে যখন তাদের কাছে যাই আমাদের ভিসার জন্য তাদের কাছেই দেওয়া হয়। আর প্রথমে আমাদেরকে একটা জায়গায় পাঠায়, মহাখালী ডিএইচএস, ওখানে আমাদের ভিসাটা হয় নাই। ওখানে ওদের ফোনে কি প্রবলেম কিংবা ওদের সার্ভারের প্রবলেম ছিল, ওই জন্য। তো আমরা পরে মতিঝিল একটা ইয়াতে দিই, তাদেরই পরিচিত, সব কিছু তাদের পরিচিত। আমরা ওখানে যাওয়ার পরে যখন প্রথমে ভালোই ছিল সব কিছু মিলিয়ে, আমরা আমাদের দিনও ভালো যাচ্ছিলো, সব কিছু মিলিয়ে সব দেখতেছিলাম, ঘুরতেছিলাম। পরে যে মহিলা মানে পদ্মাশীল যে মহিলা ছিল, উনি আগের সব বিয়ের কথা ভাত আর হাজব্যান্ড উল্লেখটা কেন করতেছি, মানে আমরা যখন কোনো ছেলের সাথে একসাথে থাকি তখন তো সে হাজব্যান্ডই হয়, সেটা কাগজ করা থাক কাগজ ছাড়া থাক, হ্যাঁ, মানে বলে আর কি যে এটা আমার হাজব্যান্ড। তো ওই রকমই আর কি। আমি যে তাকে যার সাথে দেখি, প্রথমে আমাকে ফোনে বলা হয়েছিল যে উনি তার বস, উনি যেখানে জব করে ওনার বস। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে আমার তো মাথা ব্যথা নেই। পরে আমরা ওখানে যাওয়ার পরে দেখলাম যে ওইটাও নাকি তার হাজব্যান্ড। পরে এক দুই দিন পরে দেখলাম যে আরেক ভদ্রলোক, যে বরিশালের যার সাথে আর কি গলায় চেন পরে দিতেছিল, ওই ভদ্রলোকের সাথে তার আলাদা একটা পরকীয়া প্রেম যেটা আর কি আছে। তো আমরা তো সবসময় বাসায় থাকতাম, তো উনি কী করলো যে তার পরকীয়া বয়ফ্রেন্ডের সাথে মারামারি কাটাকাটি যা যা ব্যক্তিগত আর কি যেটা যেটা করে, এটা তো নর্মাল, সবাই ম্যাচিওর, আমরা সবাই বুঝি যে কী করতে পারে। তো উনি এটা করতো। ওনার হাজব্যান্ড যখন কাজে যেত, মানে যার দায়িত্বে সে ছিল বিল্লালের যখন কাজ যেত তখন সে সবুজ যে ছেলেটা পরকীয়া প্রেমিক, উনি আসতো। তো ওদের ভালোই যাচ্ছিলো, আমার এগুলো নিয়ে মাথা ব্যথা নেই ভাই। আমি খাস বাংলায় বলছিলাম যে তোমার যদি হয় তাহলে আমাদের চোখে হবে না কেন, তো আমাদের এগুলো নিয়ে কোনো হেডিট নেই। পরে ওই আরেকটা যে মেয়ে, উনি দুবাইতে আর কি জেল খাটছে কি খাটে নেই এটা তার পাসপোর্টটা চেক করলে তো হয়ে যাচ্ছে। আমি সবাইকে বারবার এটাই বলতেছি, ভাই আমি যদি কোথাও অন্যায় করি, কোথাও যদি আমার এরকম কোনো কিছু থেকে থাকে, অবশ্যই আমার ডকুমেন্টস দিলে মানে বের করে দিতে পারবে, নর্মাল বিষয়, এটা তো এখানে লুকালুকির কিছু নেই। আর ওই মেয়ে প্রথমে তো উনি কখন যাবে এটা আমি শিওর ছিলাম না। পরে আমি ওদের কাছে থাকা অবস্থায় যতটুকু জেনেছি, আমাদের বাংলাদেশে আসলে আইন বলতে কোনো কিছু দেখি না আমি, বাস্তবতা অনেক কঠিন। তো উনি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আর কি ওই মহিলা যায়, কেন ওনার প্রথম যে পাসপোর্টটা ওটা তো তার নাই, সে দুবাইতে যখন জেল খাটছিল ওখানে তার পাসপোর্টটা নিয়ে নিছে, ঠিক আছে। তারপরে উনি নতুন পাসপোর্ট বানায় মিথ্যা একটা জিডি দিয়ে যে আমার পাসপোর্ট হারাই গেছে। আরে ভাই ফিঙ্গার দিলেই কিন্তু চলে আসে যে কার পাসপোর্ট কোথায় গেছে। সব কিছু যাওয়ার পরে উনি আমাদেরকে আর কি বললো যে আমার একটা সিম নিয়ে দেন, আমার পাসপোর্ট দিয়ে হচ্ছে না। পরে আমার হাজব্যান্ডের পাসপোর্ট দিয়ে একটা সিম নিয়ে দিই। পরে ওনার পাসপোর্ট দিয়ে প্রথমে ট্রাই করাতে ওখানে সব কিছু আর কি ডিটেলস চলে আসছে যে উনি আগে মামলা খাইছে, এই মামলার কারণে ওনার ফিঙ্গার আর নিচ্ছে না, ঠিক আছে। পরে আমরা বুঝতে পারছি এখানে প্রবলেম আছে। পরে আমি 2 দিন পরে তার সিমটা আমরা আবার ওই সিম কোম্পানির কাছে কথা বলে তার সিমটা বন্ধ করে দিই। প্রথম সূত্রটা শুরু হয়েছে এখান থেকে। সিমটা বন্ধ করে দেওয়ার পরে এক কথা দুই কথা দেখলাম যে উনি অনেক সিনকেট করতেছে। নিয়মে এটাই, দেশের বাইরে যদি কেউ কারো আইডি দিয়ে কিংবা ভোটার আইডি কার্ড দিয়ে যদি সিম নেয়, যদি ধরেন আমি আপনার ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্ট দিয়ে সিম কার্ড নিয়েছি কিংবা আমি কোনো অকারেন্স করলে এটার দায়ভার কিন্তু আপনার হবে, কেন পাসপোর্ট আপনার, ডকুমেন্টস আপনার। তো ওইটা ভেবে আমরা এটা বন্ধ করে দেওয়ার পর তার তো সেই লাগলো। লেগে যাওয়ার পরে এক কথা দুই কথা দেখলাম যে ওদের ভিতরে অনেক সিনকেট শুরু হয়ে গেছে। সিনকেট শুরু হয়ে যাওয়ার পরে আমি লাগেজ টাগেজ গোছাচ্ছিলাম যে আমি চলে যাব। পরে ওই মেয়ে হঠাৎ এসে আমার মাথায় আঘাত করার পরে এটা মানে সেও, আমি জানি না সে কোন লেভেলের শক্তি দিয়ে সে এভাবে আঘাত করেছে। তারপরে আমার এই মাথায় এই যে এই জায়গাটায় 8টা থেকে 9টা সিলি লাগে, হ্যাঁ, 8 থেকে 9টা সিলাই লাগে। ডাক্তার আমাকে দেখে যখন ওরা ডাক্তারের কাছে আমাকে নিয়ে যায়, ডাক্তারকে মানে কোনো কথা বলতে দিচ্ছে না।
প্রথম শুরুই কিন্তু এভাবে, ডাক্তারকে কোনো কথা বলতে দিচ্ছে না, মানে আমাকে কোনো কথা বলতে দিচ্ছে না, যার ডাক্তার জিজ্ঞেস করলে যাতে আমি কিছু বলতে না পারি। আমাকে বারবার বলা হচ্ছে যে বাথরুম পড়ে গেছে, এটাই বলবা। ওরা প্রায় 15 থেকে 16 জন ওখানে আসছে হসপিটালে, এটা হাইলের হসপিটালের কথা বলতে, 15-16 জন আসছে। আসার পরে ধরেন ওদের কুফিল, যে আমি আসলে কুফিল শব্দ জানতাম না, আমি না জানলে ওখানে বুঝতামই না। কুফিল আসে, তো কুফিল এসে মানে অনেক ভয়ে আছে, কেন আমার যে ফাটাটা ছিল আমার মগজটা দেখা যাচ্ছিল। আমার হাজব্যান্ড যখন আমার এই ফাটার মগজটা দেখছে, ও ওখানে হসপিটালে মাথা ঘুরে পড়ে গেছে, মানে আঘাতটা এতটা ছিল। তার ফোনের 2 থেকে 1.5 ইঞ্চি আমার ফোনের মাথার ভিতরে ঢুকে গেছে, তার ফোনের। তো ডাক্তার বলছে এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল অবস্থা, তার গার্জিয়ানের মানে কথা ছাড়া আমি এটাতে হাত দিতে পারবো না। পরে আমার হাজব্যান্ড বললো যে হ্যাঁ ঠিক আছে। পরে কেন ওরা 15-16 জন চলে আসছে, আমাদের পাসপোর্ট কিন্তু তাদের হাতে, তার মানে আমরা ধরা। পরে আমরা সব মিলিয়ে আমি বলছে হ্যাঁ আমি পড়ে গেছিলাম, বলতেছে এটা পড়ার আঘাত কখনোই না, কেন একটা মাথায় এভাবে ফেটে যেতে পারে না, পড়লে তাও মানে কি যে বলে খুলির হাড্ডি কিন্তু কখনো ফাটে না, মানে পড়ে যাওয়ার ব্যথা আর এটা ব্যথা আকাশ পাতাল তফাৎ। মানে ঘরে ব্লাডে ভরে গেছে, 3 জন মানুষের শরীর ভিজে গেছে শুধু আমার রক্তে, আমি তো পুরো চুপচাপ। তারপর ওরা কি করছে, সব সব মুছে টুছে আমাকে হসপিটাল নিয়ে শিলি করাইয়া আমার আর রাখতে দেয় না, ডাক্তারকে কিছু বলতেও দেয় নাই, ডাক্তার যা বুঝে বুঝে নিছে। পরে যে সিস্টার আমার এগুলো আর কি ক্লিন করছে, উনি বলছে যে আপনি আইনের ব্যবস্থা নেন, এখানে অনেক প্রবলেম আছে। পরে বলতেছে ওরা যখন অনেকই এসে বারবার আপনার মানে আপনার থেকে সরতেছে না, তখন বুঝছি যে এখানে ভেজাল। পরে ডাক্তারকে যেয়ে ওরা আর কি ওই এলাকায় তো ওরা অনেক বছর ধরে থাকে, তো ওরা ওই দেশের ভাষা টাষা সব জানে, আমরা তো আর এত কিছু জানি না। কুফিল ডাক্তারকে যে বলে যে এগুলো আসলে কোনো বিষয় নিয়ে আর কি ইয়ে দিবেন না, যেটা রিয়েল ওইটা রিপোর্টে লিখবেন না। তো ডাক্তার বলছে যে এগুলো নিয়ে আমাকে কোনো হ্যারাসমেন্ট করা যাবে না, আমার যেটা এখানে সঠিক আমি সেটাই বলবো। পরে ট্রিটমেন্ট করার পরে শিলি কাটার ডেট ছিল 15 দিন কিংবা 10 দিন পরে। তো ওরা পরে আমার তো শিলি করায় আনার পরে ওরা বললো যে আচ্ছা ঠিক আছে, এখানে যেটাই হোক এটার একটা ক্ষতিপূরণ দিয়ে দিব, আমরা ট্রিটমেন্ট করে দিব, বাট বাদ দেন আপনি পুলিশ টুলিশ ফোন দিয়েন না, এগুলো সব মাপ দেন। পরে ওই যে মেয়ে আমার গায়ে আঘাত করছে সেই মেয়ে এসে পাটা ধরলো, আমি বলছি না আমার এখানে পা ধরার কোনো কথা না, আমি এই বিষয় নিয়ে কোনো মানে ভুলতেই পারবো না এই বিষয় নিয়ে। পরে ওরা কি করলো, আমাদের পাসপোর্ট ওদের কাছে ছিল ট্রিটমেন্ট করার জন্য, ওরা পাসপোর্ট রেখে দিছে, রেখে দিয়ে আমাদেরকে বলতেছে এখানে আমরা কাগজ আনবো, এখানে সই দিতে হবে, এটা হেঁটে করতে হবে, নাইলে এখানে আপনি ভেজালে পড়বেন। আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হলো। পরে কাগজ লিখে আনছে যেখানের কোনো সত্যতা নাই, আগা মাথা ছাড়া সব তো মূর্খ, ওইখানে লেবারি করে খায়, তো মূর্খরা বুঝে নিত কী লিখতে পারে। মানে আমি মনে করতাম যে আমি মূর্খ, কিন্তু আমার চেয়ে বড় বড় মূর্খ দেখি ওখানেই, মানে ভাব ধরে থাকে যে আমি অমুক তমুক এটা সেটা। পরে কি করলাম, আমরা ওই কাগজে সাইন দিই, কিন্তু ওই সাইনটা আমার কখনো পাসপোর্টের সাইনের সাথে মিলবে না, ঠিক আছে? আমি কোনো এক জায়গায় অন্যায় করি নাই, বাট আমার নত স্বীকার করতে হচ্ছে যে আমি অন্যায় করছি, ঠিক আছে ওকে। ওই কাগজে মেন লেখা ছিল কি জানেন, যে আপনি বাংলাদেশে যেয়ে আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না। একটা জিনিস বুঝেন যে কত বোকাচোদা একটা কথাবার্তা, যে আপনি বাংলাদেশে যে আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না। আমি বলছি ঠিক আছে, সব ঠিক আছে। পরে আমাদের তো টিকিট কাটা ছিল, তাদের মাধ্যমে আমরা সব কিছু টিকিট কাটি। পরে ওরা আমাদের যে ফ্ল্যাটটা আগাই দিতে হবে টাকা দিয়ে, ও টাকাটুকা কিছুই দেয় না, উল্টা আমাদের থেকে টাকা নিছে, ঠিক আছে? আর যে মেয়েটার কথা বলতেছি, পরে আমি সব তথ্য করছি, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কন্ট্যাক্ট করে গেছে, কেন ওই মেয়ে তো মামলা খাওয়া, চাইলেই যেতে পারবে না। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় আসামিও চলে যেতে পারে টাকা দিলে, মেন ইস্যু কিন্তু টাকা। ওই মেয়ে এখানে এয়ারপোর্টে কন্ট্যাক্ট করছে, তাও জেদ্দার এক লোকের মাধ্যমে কন্ট্যাক্ট করছে, আর এই বিল্লাল ওরা মিলে কন্ট্যাক্ট করছে, আপনারা সব তথ্য বের করলে পাবেন। কন্ট্যাক্ট করছে, তারপরে ওই এয়ারপোর্টে যাইলে আর ওকে কোনো চেক করে নেই, ওর কোড ছিল খেজুর, মানে পুলিশ আটকাচ্ছে কিংবা ইমিগ্রেশনে আটকাইতেছে, খেজুর নাম বললে ওরা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে ও ওখানে নামে জেদ্দা এয়ারপোর্টে, নামার পরে ওরা সবাই আনার পরে ওখানে সে ড্রাগস সাপ্লাই দিছে, ঠিক আছে? আমি যতটুক তত নিলে, ওরা বাংলাদেশে ইয়াবা ব্যবসা করতো, কিন্তু ওইখানে সে ড্রাগস নিয়ে গেছে, এই নামটা আসলে মুখে আসতেছে না, যে পাউডার টাইপের যে ড্রাগসটা থাকে। পরে ও ওখানে যাওয়ার পরে নাকি এটার এডিক্টেড হয়ে গেছে, ও এখানে কন্টিনিউ ওইটা খাইতেছিল, খাওয়ার ভিতরে ওর মাথা আর কাজ করতেছে না, সে আমার গায়ে হাত তুলে বসছে।
বুঝতে পারছেন? তো এরা সবাই মিলে এই যে আমি নামগুলো বলি, আমার যতগুলো নাম মনে আছে আমি সঠিকভাবে বলতে পারতেছি না, কেন সঠিক নামগুলো আমার মনে নাই। আর আমি ওদের সবাই কিন্তু বাড়ির অ্যাড্রেসটা বের করছি, আমি শীঘ্রই তাদের বাড়িতে যাব। একটা জিনিস মনে রাখবেন, যারা না বুঝে কথা বলেন, আমি যদি রাইট না থাকি আমি কিন্তু কারো বাড়ি ঘরে যাব না, ঠিক আছে? আর আমি যদি ভুল থাকি আমি কখনো এত কিছু বাইর করতে পারতাম না। তারা কেন লুকায় আছে, তারা কেন সমস্যা, আমাকে হুমকি দিচ্ছে বিভিন্নভাবে, আমাকে হুমকি দেয় অমুক থানা অমুক। আরে ভাই থানা না, যদি এখানে দেশের প্রধানমন্ত্রীও আসেন, ন্যায় অন্যায় কি বের করবে না? ন্যায় কোনটা অন্যায় কোনটা? আমি অন্যায় করলে অবশ্যই আমার শাস্তি হবে, আর আপনারা অন্যায় করলে আপনাদের শাস্তি হবে। এটা তো নর্মাল কথা রে ভাই। আমি মিথ্যা একটা বলবো, দুইটা বলবো, চারটা বলবো, হাজারটা কি মিথ্যা জন্ম দিব? হাজারটা মিথ্যা জন্ম দিয়ে নাই তো। আর আমি একা বলবো না, ওদের কারণে অনেক মানুষ হ্যারাসমেন্ট হয়েছে, ওরা এগুলো করছে কিন্তু কেউ কথা বলার সাহস পায় নাই, ঠিক আছে? আমরা রাইট ছিলাম বিদায় ওরা কিন্তু ফেসে গেছে। ওরা আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়েছে যে হ্যাঁ তোমার অনেক কিছু কিন্তু আমি রেখেছি, এটা সেটা। আরে ভাই রাখলে ছেড়ে দাও, আমি চাচ্ছি তুমি ছেড়ে দাও। আমার কোনো দুর্বলতা তোমার কাছে যদি থেকে থাকে তুমি পোস্ট করো, তুমি দেখাও, প্রুফ করো। আমার পাসপোর্ট নিয়ে আমি আইনের কাছে যেতে পারি, সমস্যা নাই। আমি পাসপোর্ট দেখাবো, যদি আমার পাসপোর্টে কোথাও কোনো দাগ থাকে, কোথাও কোনো হ্যারাসমেন্টের সমস্যা থাকে, অবশ্যই আমার বিরুদ্ধে অ্যাকশন নিবে, অবশ্যই তারা তথ্য নিবে যে আপনি কোথায় যেয়ে কী করেছেন, আপনি সেটার কপি দেন। আর তাদের পাসপোর্টটা একটু ধরে দেখেন, তাদের পাসপোর্টটা একটু ধরে দেখেন, বের করে দেখেন যে কোথায় মামলা কেটেছে, কয়বার জেল কেটেছে, কোন জায়গায় যে আটকাইছে, ঠিক আছে? আমি দেশে আসার পরে এই বিষয় নিয়ে কথা বলেন। তো ওরা যখন আমার টাকা পয়সা নিয়ে এত কিছু হ্যারাসমেন্ট করছে, উল্টা আমার পাসপোর্ট জিম্মি করে আমাকে জিম্মি করার চেষ্টা করছে, ভাই এত সস্তা না তো, সব কিছু এত সস্তা। আর যাদের বিরুদ্ধে আমি কথা বলছি, ফার্স্ট যে নাম ছিল, যিনি ছদ্মবেশে চলে, বাট উনি নাকি জামাত করে। ভাই জামাত করুক আর যেই করুক, আমি যদি এখন যদি প্রধানমন্ত্রীও থাকি, অন্যায় করলে এটা তো কেউ ছাড়বে না। তো উনি জামাত করে, ওই হুমকি ধামকি আর কি যেটা দেয়, তার নাম হলো তাজ। হ্যাঁ, দ্বিতীয়টার নাম হলো বেল্লাল। আর মেন ইন্টারেস্টিং বিষয় হলো যে দুই মহিলা, দুইজনের নামই সেম, দুইজনের নামই আখি, ঠিক আছে? এই আখির নামে বনানীতে কয়টা মামলা আছে দেখেন। তার যে 5 নাম্বার হাজব্যান্ড, সে হলো শ্রমিক লীগের নেতা ছিল আওয়ামী লীগ থাকা অবস্থায়, ঠিক আছে? শ্রমিক লীগের নেতা ছিল আওয়ামী লীগ থাকা অবস্থায়। ওরা বনানীতে কত মানুষকে লুটপাট করছে, হয়রানি করছে, চিন্তায় করছে, জাতাবাজি করছে। একটু খবর নেন, একটু খবর নেন, এত যখন পেট ব্যথা না, একটু খবর নেন। আর জেদ্দাতে যেয়ে উনি কি করছে না করছে, পরে এসে আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট যা করার করতেছে। বা এত সস্তা না তো, কারোর বিরুদ্ধে এত হ্যারাসমেন্ট করে কোনো কিছু শোনা। আমি চাইলে একটা মানুষকে এনে জিম্মি করে আমি টাকা আদায় করব, হ্যারাসমেন্ট করবো, এটা সস্তা না। আর ওরা আবার আরেকটা চালাকি করছে কি, আমার যে ট্রিটমেন্ট করা হয়েছে ওইখানে ডাক্তারে যে নেগেটিভলি সব রিপোর্ট দিছে, ওরা আমাদের রিপোর্টগুলো পর্যন্ত রেখে দিছে। ভাই আমার হলো মেন উদ্দেশ্য ছিল আমি পাসপোর্ট নিয়ে দেশে আসব একদম ঠিকভাবে। কেন আমি যদি ওদের সাথে ইয়ে করি, যদি আমার পাসপোর্টটা যদি নষ্ট করে দেয়, যদি আমার পাসপোর্টটাই, কেন ওরা তো ওই দেশের ভাষা জানে, আমরা তো কোনো ভাষাও জানি না। ওরা যদি ভাষা, ওদের যখন দেখতেছি কুফিল, কুফিল হলো যে ড্রাগস ওরা সাপ্লাই করে নিয়ে গেছে, ওই ওই ড্রাগস কিন্তু কুফিলের মাধ্যমে কিন্তু সব ওইখানে ছড়ানো হয়, কাজ করে এরা, সাপোর্ট দেয় কুফিল। আর কুফিল হলো মাসে 6 থেকে 7 হাজার টাকা রিয়েল নেয়, 7 হাজার রিয়েল নাই। তাহলে 7 হাজার রিয়েল আপনি একটা জিনিস নর্মাল ভাবেন, 3 হাজার টাকায় 1 লাখ টাকা। ওই কুফিল যে আহামরি অনেক বড় ব্যবসায়ী কিংবা ওইখানে ধরি তার না, গরিব মানুষ। এজন্য ওর কাছে এই টাকাটা হলো কোটি টাকার সমান। তো এই টাকাটি দিয়ে সে তার পরিবার চলে। ওই কুফিল তো ভাই আমার জীবনে আমি আসলে মানে আমরা ভাবতাম কি, আমরা মনে হয় মুসলিম আল্লাহ খুদারা অনেক ভয় পায়, কিন্তু ভাই এটা ভুল ধারণা। সৌদির মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্ট। সৌদির মানুষ হলো আল্লাহ খুদারা একদম ভয় পায় না, ওরা কোরআন ধরে কসম কাটে মিথ্যে কথা বলে, ওরা আল্লাহরে কসম কাটে, নবীরে নিয়ে কসম কাটে, নগদ পোল্টি মারে। যে আমি বলি নাই, আমি যখন বিচারের জন্য আমি আইনের কাছে যেতে চাইছি, যখন আমার কোনো অন্যায় নাই, তখন কিন্তু আমি পুলিশকে ফোন দিতে চাইছি। আমাদের বাংলাদেশে যেমন 999-এ কল দিলে পুলিশ আসে, সৌদিতেও কিন্তু 999-এ কল দিলে পুলিশ আসে। তো আমি যখন 999-এ কল দিতে চাইছি, ওরা আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে নেয়। আমি ভিডিও করতে চাইছি, এটাও করতে দেন। যে কয়েকটা ছবি তুলছি এটা কিন্তু হসপিটালে যাওয়ার পরে, সেলাই করার পর 2-3 দিন পর আমি আমার ফোন পাইছি ভিতরে, যে আমি ছবি তোলার জন্য, ঠিক আছে? আর এই কুফিল মানে বিশ্বাস করেন, যখন আমি পুলিশকে ফোন দিতে, ওরা যখন মোবাইল নিয়ে নিল, ওরা সবাই মিলে একটা মিটিং বসলো যে আচ্ছা ঠিক আছে, আপনার এটা হয়েছে, আমরা সব কাগজপত্র লিগ্যাল আছে,
তো আচ্ছা ঠিক আছে, এটা এটা করছে, আমরা এরকম এরকম করে সমাধান করতে চাচ্ছি। আমি আচ্ছা ঠিক আছে সমাধান করেন, আমি চলে যাই। যদি আসলে আমার কথা মতো সমাধান করতো তাহলে আমি এই বিষয় নিয়ে আর কথা বলতামও না। ভাই আমার কথা যদি আমার জামাই রেখে যদি 10 বেটার লাগে চলে যায়, কারো তো কোনো সমস্যা নেই, বাট ওরাও যদি যাইতে পারে সমস্যা কি? ওদের যার যার গার্জিয়ান যদি মেনে নেয় আমার কোনো প্রবলেম নেই, বাট আমি ব্যক্তিগত বিষয় নিয়ে টানতাম না। যখন দেখতেছি ওরা আমাকে নিয়ে টানছে তখন আমার টানতে বাধ্য। ঠিক আছে, ওরা কি করলো, সব কিছু নিয়ে এ কুফিল, আল্লাহর কসম, খোদার কসম, ওরা হজ করছে, উমরা করছে, ওগুলো নিয়ে পর্যন্ত কসম কেটে ফেলে। কত বড় নাস্তিক আর মানে ফেরাউনের বংশধর হইতে পারে এরা। তাদেরকে দেখছি আমি এটাই বুঝছি। আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পাইতাম আল্লাহ খুদারে। এটা ভয় পায় কিবা পাবে, প্রত্যেকটা মুসলিমই পাবে, বাট সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো সৌদির মানুষ। এদের কাছে না মার পরিচয় আছে, না বাপের পরিচয় আছে, না বউর পরিচয় আছে, বউকে, মেয়েকে, মাকে, এটার কোনো পরিচয় নাই। এরা আল্লাহরে নিয়ে কসম কাটে। এই যে বড় আখি যেটা সিনিয়র আখি, যিনি আর কি পুরস্কার মহিলা হিসেবে পোস্ট করছি আমি, উনি কোরআনের উপরে হাত রেখে কসম কেটে ওই কসম দেখি কি আমার সামনে নগদ পল্টি মারছে যে না আমি এরকম কিছু বলি নাই। আপনি কারে কি বলবেন বলেন? তা আমি কথা বলি, আমার কথা হলো যে আপনারা বনানী থানায় যান, ওই মেয়ের নামে, ওই মেয়ের হাজব্যান্ডের নামে কার কার নামে কী কী আছে সব কিছু বের হয়ে যাবে। ওই মেয়ের পাসপোর্ট খুঁজেন, ওই মেয়ের ফিঙ্গার দিয়ে আপনারা ট্রাই করেন, তদন্ত করেন, তাহলে সব বের হয়ে যাবে, কিচ্ছু গোপন থাকবে না। ঠিক আছে। আর একটা জিনিস আমি বুঝি না, মানুষ এত বোকা। বেশিরভাগই আমি দেখছি সৌদির ওদের যে গ্রুপের, ওদের কাছে কয়েকজনের কাছে গাড়ি আছে, হ্যাঁ। তো আমরা যে এলাকাটাতে গেছি ওইটা একটু গ্রাম সাইড টাইপের। ওইখানে ওরা গাড়ি দিয়ে বিভিন্ন মানুষকে চিন্তাই করে নিয়ে যায়। একা যদি কোনো মানুষ যায় ওরা চিন্তাই করে নিয়ে যায়, নিয়ে যেয়ে সাথে যা থাকে তা লুটপাট করে নিয়ে নেয়। তারপরে হলো ওইখানে এই মেয়ে ড্রাগস নিয়ে যায়, এমনকি ড্রাগস শুধু এই মেয়ে নিয়ে গেছে আমি সেটা বলবো না, আরও অনেক মানুষ আছে। এটা জেদ্দা এয়ারপোর্টে যদি আপনারা তদন্ত করেন সব কিছু বের হয়ে যাবে, কিচ্ছু গোমত থাকবে না। ঠিক আছে। ওই জেদ্দার থেকে ওখানের এয়ারপোর্টে কন্ট্যাক্ট করে দেয়, আবার এখানেও তাদের ইমিগ্রেশনে লোক আছে, ওরা কন্ট্যাক্ট করে নেয়। 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা দিয়ে কন্ট্রাক্ট করে আপনি এয়ারপোর্টে ঢুকবেন, আপনি ড্রাগস নেবেন না কী কী নেবেন, আপনি শুধু একটা কোড বলবেন আপনাকে ছেড়ে দিবে। ড্রাগস আমি মানে অবাক হয়ে গেছি। একমাত্র আমাদের মানে বাংলাদেশেও মনে এত নেশা পাওয়া যায় না, এত রকমের ড্রাগস পাওয়া যায় না যেটাই সৌদিতে পাওয়া যায়। আর এটার মানে কি বলবো, উদ্যোক্তা যেটা বলে সেটা একমাত্র বাঙালি, সেটা একমাত্র বাঙালি। আর এই মেয়ের আসলে মানুষের আপনারা কখন আমার মা বাপ নিয়ে কথা বলবেন, যখন আমি এমন কাজ করব তখন কিন্তু আপনারা আমার মা বাপ নিয়ে কথা বলবেন। এই মেয়ের মা জর্ডানে কাজ করে 8 থেকে 10 বছর ধরে। এই মেয়ের ছোটো বোন নতুন বাজারে ইয়াবা ব্যবসা এমনকি দেহ ব্যবসার বিজনেস করে। ঠিক আছে। আর এই মেয়ে মারামারি শুধু আমার সাথে করে নাই, অনেকের সাথে করছে, এরকম রেকর্ড আছে। এমনকি তাদেরকে যে বনানীর ওখানে যে বস্তিটা আছে না, ওই বস্তির পোলাপানের সাথেও মেয়ের সাথে মারামারি হয়েছে। এই মেয়ে মানে সবাই গায়ে হাত তোলাটা তার হলো অভ্যাস, এমনকি পেশা। এটা হলো পেশা। আমি চাইলে কারো গায়ে হাত তুলবো না, আমি চাইলে কারো বিরুদ্ধে কথা বলবো না, এটা কোনো যুক্তি নাই তো। কেউ চাইলে আমার বিরুদ্ধে কথা বলবে, আপনার কাছে যদি কোনো প্রুফ দেখাইতে না পারে, বা 1000টার ভিতরে 2টা হলেও তো দেখাইতে হবে, থাকতে হবে প্রুফ। বাট ওদের কাছে ওদের বিরুদ্ধে প্রুফ অনেক আছে, কেউ মুখ খুলছে কেউ খুলে নাই। আর এই যে খুরশেদ যে লোকটা, উনি নাকি চাঁদপুরের। ভাই আমার মনে হয় যে এদের জন্মেরই ঠিক নাই। একটা লোক মানে বউ বাচ্চাকে না খাওয়াইয়া ভিকারির মতো রেখা আরেকটা বেডির পিছে কেমন টাকা ডাল, আমি সেটা বুঝি না। বাট প্রবাসে যারা থাকেন টাকা কামাইতে কষ্ট হয় না? আমার তো মনে হয় যে পৃথিবীর সবচেয়ে পরিশ্রম হলে প্রবাসে যারা ইনকাম করেন তাদের। আপনারা এই কষ্টের রোদে পুইরা বৃষ্টিতে ভিজা এই ইনকামের টাকা আরেক বেডির কাছে ঢালেন, সে বেডির ব্যাকগ্রাউন্ডে কী আছে, বর্তমানে কী আছে, সে বেডি আপনার সাথে কেন কী করতেছে, আপনাদের এটি কোনো আইডিয়া নাই? এটা বলেন, কোনো আইডিয়া নাই। তো সেজন্য আমরা আসলে মানুষের সাথে চলি, কিন্তু মানুষের অনেক কিছু জানি না। যখন একটা মানুষের পিছনে আপনি লাগবেন কিংবা তার বিষয় জানার চেষ্টা করবেন, অনেক কিছু জানবেন যার কোনো শেষ নাই। তো ওরা যে আমার থেকে 3 লাখ টাকা জিম্মি করে খরচ করছে, তো এটা দিবে না? আর এই যে স্বামী যে বললো আর কি, বড় আখি যে নামটা, বিল্লাল আর বড় আখি, আমি লাস্টে যখন আমার পাসপোর্ট হাতে পেয়েছি আমি তাদেরকে বলছি আপনারা কাজটা ঠিক করেন নাই। আমাকে উত্তর দিছে ওরা, আপনি যা পারেন করেন গা। মানে ওদের এত ক্ষমতা। 1 মাস আগেও কিন্তু বিল্লাল,
তারপরে হলো এই মেয়েও কিন্তু ধরা খাইতো, এই মেয়ে পালাই গেছে, খুরশেদ তাকে সেভ করছে। আর ওই বিল্লাল কিংবা আরও কয়েকজন লোক ওরা একসাথে সৌদি থানায় মানে ধরা পড়ছে। ধরা পড়ার পরে ওরা ওখানে পুলিশ তার ঘুষ খায় না, আমি যতটুকু শুনছি, বাট উকিল নাকি ঘুষ খায়। তারা 15,000 কিংবা 16,000 রিয়েল দিয়ে 15,000 টাকা রিয়েল দিয়ে তারপরে ওরা বের হয়েছে, কিন্তু ওদের পাসপোর্ট কিন্তু অলরেডি জিম্মি করা শেষ। তো আমার কথা বুঝেন যে এত মানুষ, এরা এত মানুষের ক্ষতি করছে, এত মানুষের ক্ষতি করছে যা বলার বাইরে। শুধু আমার ক্ষতি করছে আমি সেটা বলবো না, অনেক মানুষের ক্ষতি করছে। সবাই তো আর খারাপ ছিল না। তো ওখানে যাদেরকে নিয়ে জিম্মি করছে অনেক মানুষের, আবার কিছু ওদের খুরশেদের ওরা একটা গ্রুপ আছে, মানে এটা 15-16 জনের গ্রুপ। আমি নামগুলো বলি, আপনারা একটু খেয়াল করে দেখেন। আর আমার প্রত্যেকটা ভিডিওর সাথে একটা করে ছবি লাগেছি, ছবিগুলো আপনারা চিনেন নাকি খুঁজে নেবেন। একজনের নাম তাজ, আরেকজনের নাম বিল্লাল, আরেকজনের নাম কি জানি, দুইজনের নাম তো আকি, আরেকজনের নাম শাহিন, আরেকজনের নাম হলো পাবেল, আরও একটা ড্রাইভারের নাম আমার আসলে মুখ দিয়ে এতগুলো নাম আসতেছে না ভাই, ওদেরকে আমি বেশি চিনিও না, তাই আমার এত বিস্তারিত আসতেছে না, অনেকই ছবি দিছি। তো আমার কথা হলো ভাই, কি দরকার এরা মানুষদেরকে জিম্মি করে। আপনি একটা জিনিস নর্মাল কথা ভাবেন, ওরা ওখানে নাকি দিনমজুরি কাজ করে, ওরা ওখানে নাকি চা বেচে, ওরা ওখানে নাকি লোকাল গাড়ি চালায় খায়, পুরোনো জিনিস বিক্রি করে খায়। বাড়িতে ভাই এত সম্পত্তি কিভাবে করে খুঁজে দেখেন তো, কি করছে ওরা, কি করে নাই। ওরা মানুষের মানে একদম ধ্বংস করে দিছে। যারা নিরহ মানুষ তাদেরকে বিদেশ নিবে বলে তারা টাকা নিছে। এই যে একদল দালাল দেখেন না নিউজে, ওদেরই কিন্তু চক্র এরা। কিন্তু আমি একটা জিনিস দেখছি ভাই, পুরো চক্রটা কখনোই ধরতে পারে না কেউ। পারবে না যে তা না, পারবে, বাট ধরে না। কেন? টাকা খেয়ে ওখান থেকেই নীরব হয়ে যায়। আমি টাকা খাই না, আপনি খান না, আরেকজন তো খাচ্ছে, এটাই হয়। এয়ারপোর্টে ভাই আপনার একটা জিনিস বুঝেন, আপনি সামান্য শ্যাম্পু পারফিউম এগুলোও নাকি ব্যাগে নিলে এটা ওইটা অনেক হয়রানি, আপনার জিনিস হারাই গেলে এটা নিয়ে অনেক হ্যারাসমেন্ট। কিন্তু ড্রাগস চলে যায়, এত মানে জঘন্য জিনিস দেশের বাইরে পাচার হয়ে যায়। ইমিগ্রেশনে যে লোকরা থাকে এরা টাকা খাইয়ে ছেড়ে দেয়। আর আপনি একটা নর্মাল মানুষ যান, আপনার পাসপোর্ট এই পার আর ওই পার দেখতে দেখতে আপনারা 4 ঘন্টা খাইয়ে ফেলবে। এতে আপনার ফ্ল্যাট চলে যাক কিংবা থাকুক, আপনার এই পাশে আর ওই পাশে করতে করতে তারা 4-5 ঘন্টা খেয়ে ফেলবে। আর যখন তারা অবৈধ, আমি যদি এখন যদি ধরেন 30 পিস কিংবা 100 পিস, 1000 পিস, 1 লাখ পিস যদি ইয়াবা নিয়ে যাই, আমি যদি যে ড্রাগস নিয়ে যাই, যে কী বলে যে পাউডার যেটা বলে আর কি, আমি অনেকগুলো ড্রাগসের নাম শুনছি, আমি সবগুলোর নাম উচ্চারণ করতে পারতেছি না। তো এগুলো নাকি নিয়ে যাইলে আমার এখানে 2-3 লাখ 5 লাখ মানে জিনিস অনুযায়ী অ্যামাউন্ট আমি ইমিগ্রেশনে দিলাম, আমাকে ছেড়ে দিবে, নামও জিজ্ঞেস করবে না, পাসপোর্টও দেখবে না। এটা কেমন কথা বলেন তো ভাই? তো এরা যে আমার থেকে হ্যারাসমেন্ট করছে, বড় আর কি যে মেয়েটা, উনি যখন দেখছে আমি এগুলো পোস্ট করছি, আমাকে বিভিন্ন লোক দিয়ে বললো এগুলো ডিলেট করো, এগুলো ডিলেট করতে বলেন, মানে বিভিন্ন লোক দিয়ে আমাকে থ্রেট দিচ্ছে। ভাই আমি কি থ্রেট ভয় পাই? আবার কিছু লোক আমাকে ফোন করে বলে ওদের নামে কি প্রুফ আছে আমাকে পাঠান। কেন রে ভাই, তুই কোন ক্ষেতের মূলা যে আমার কাছে কি আছে আমি তোরে পাঠাবো? এই যে খুরশেদের ভাই, এরা সব এক চক্র, সবাই একটা চক্র। আপনারা দেখবেন আমি প্রত্যেকটা ছবি দিয়ে ছাড়ছি, বিভিন্ন নাম্বার থেকে আমাকে রিয়েল নাম্বার দিয়ে কল দেন। আমি যদি আপনাকে কখনো কল দিই কিংবা থ্রেট দিই, আমি আমার ফোন নাম্বার দিয়ে কল দিব, যে ফোন নাম্বার আমার ভোটার আইডি কার্ড দিয়ে নেওয়া, যেটাতে আমি আপনাকে অন্যায়ভাবে কিছু করলে আপনি আমার ফুল ডিটেলস বের করতে পারবেন। আর ওরা অনলাইনের নাম্বার দিয়ে কল দেয়। বুঝেন ওদের জন্ম পরিচয় কতটা ঠিক। অনলাইনের ভুয়া নাম্বার দিয়ে কল দেয়, বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করে, যেখানে তাদের ছবি নাই, যেখানে তাদের পরিচয় নাই। কেন ভাই? তুমি এত ফেরেস্তা, তোমাদের নিজের আইডেন্টিফাই কেন হবে না? নিজের কোনো মানে জন্ম পরিচয় কেন দিতে পারতেছো না? পরিচয় বলতো না নিজের জন্ম পরিচয়। আর আমার বাপ একটা, আমার মা একটা, তাই আমার জন্ম ঠিক, ঠিক আছে? আর যারা আমাকে কল দেন না, একটারও জন্ম ঠিক নেই। আমি বুঝি না যে খুরশেদের শ্বশুর কিংবা সমন্ধি শালা ওরা নাকি সবাই এখানে থাকে, এটি কেমন? মেয়ের জামাই একটা মেয়ের আরেক বেড়ার বউরে নিয়ে পরে কীভাবে রাখছে, ব্যবসা করতেছে, হাইলে এতদিন ছিল, উড়া দুরা কাম করছে, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন হ্যারাসমেন্ট করা শেষ, এখন গেছে জেদ্দাতে। আমি বুঝি না, এই আমি যে পাসপোর্ট দিছি আপনারা পুলিশকে দেন, পুলিশ খুঁজে বাইর করুক, যদি আমার কথা ভুল থাকে। ওদের কাছেও আমার পাসপোর্ট আছে, আমি যখন ভিসার জন্য দিছি ওরা ওইটা নিয়ে আমাকে এসে পোস্টে দিচ্ছে, তোদের এটা আছে ওইটা আছে। আরে ভাই তুমি আমার যা মন চায় থাকুক না, লও না, দেও পুলিশেরে,
দেখি আমার ফিঙ্গার দিব, আমাকে ডাকলে আমি আমার ফিঙ্গার দিতে বাধ্য। আমি আমার ফিঙ্গার দেওয়ার পরে যদি বলো যে তুমি ওখানে তো মামলা খাটছো, তুমি তো ওখানে তোমার এই পাসপোর্টে সিল আছে, তাহলে আমি নত স্বীকার করবো, সমস্যা নাই। এখন যেমন আপনাদের ওদের বিরুদ্ধে কথা বলতেছি, তখনও আমি আমার বিরুদ্ধেই আমি অ্যাকশন নিব, কি ওরে নেক, সমস্যা নেই আমার। আর ওদের পাসপোর্টটা একটু চেক করতে বলেন, এয়ারপোর্টে দিতে বলেন, এমনিতেই ডিটেলস বের হয়ে যাবে। ফিঙ্গার দিলে তো আর কোনো লুকালুকি নাই, আমি সব কিছু টাকা দিয়ে করতে পারবো। ফিঙ্গার দেওয়ার পরে তো সব সত্য তথ্য চলে আসবে। তো এইসব ব্যবসায়ীদেরকে একটু সাবধান হওয়া উচিত। এরা আওয়ামী লীগ থাকাকালীন পুরো দেশটারা জ্বালাই ফেলছে, গুলশান বনানী অনেক মানুষেরা হরাইনে করছে, আর এরা একটা টিম চালায়, ঠিক আছে? মানে কি বলবো, এদের পুরো একটা। আর আমাদের আইডিতে আমার জামাই, বউ, বাচ্চা সবার ছবি আছে, ওদের কিন্তু তাও নেই, সব হাইড করে রাখে, সব হাইড করে রাখে, ছাড়ে না, সিঙ্গেল ছাড়ে কেন? ওরা তো মাসে মাসে স্বামী পাল্টাইতে হয়, মাসে মাসে বয়ফ্রেন্ড পাল্টাইতে হয়, মাসে মাসে ওদের মা বাপ পাল্টাইতে হয়। ভাই আমাদের পাল্টাইতে হয় না, ওই একটাই লড়ে চড়ে আসি আর থাকবো, এত পাল্টানোর কিছু নাই, এত নীতিবান। তো আরও কথা সামনে আনবো। আমি আসলে এত গুছিয়ে কথা বলতে পারি না, কেন আমি কারো বাস দিয়ার নাই, বাট আমি অন্যার কাছে মাথা নত করতে রাজি না। আমি অন্যার কাছে মাথা নত করতে রাজি, সে যেই হোক, আমি মরি আর বাসি, এটার পিছে লাগবই। আর এই খুরশেদ, এরা সবাই কিন্তু ব্যবসার পিছে, চাকরির পিছে, অবৈধ ব্যবসার সাথে জড়িত। আপনারা সবাই খুঁজেন। আর যার, আমি মনে করি যে আইনের কাছে যখন যাবে, কারো প্রুফ যদি বের করতে হয়, সিসি ক্যামেরাতে নিয়ে এভরিথিং বের করতে পারবে, আপনারা বের করেন। এদের মতো লোকের কারণে হাজারটা মানুষের বদনাম, হাজারটা মানুষের বদনাম, হাজারটা মানুষের হ্যারাসমেন্ট। এরা মানুষকে চিন্তাই করে যা লুটপাট করার করতেছে, মানুষদেরকে জিম্মি করে যা লুটপাট করার করতেছে। তো এই বড় আকির বাড়ি হলো টঙ্গী, আমি সব বের করছি, আমি যাব এক একজনের বাড়িতে যাব, এক একটা ভিডিও আমি আপনাদেরকে ওপেন দেখাবো লাইভ করে। এখন যেমন কথা বলতেছি সব যাব, আমি গোড়া দূরে টানবো, আগা নিয়ে আমি টানা হেঁচড়া করি না, আমি একজন একজন করে শুধু বলতেছি, ওয়ার্নিং দিচ্ছি। আমাদেরকে আমার আবার হুমকি দিয়ে এগুলো টাকা খাওয়ার জন্য করতেছে। আর ভাই তোমরা আমাদের টাকা নিয়েছো তো টাকা দিবা না? আমাদের টাকা খরচ করছো, টাকা দিবা না? টাকার জন্যই তো করতেছি, তো আমার টাকা আমাকে দিবা না? তোমরা পোলট্রি মারবা, পোলট্রিকে আমি পোলট্রি খাই, আমি পোলট্রি খাওয়ার লোক, আমি ধান্দাবাজ দেখতে পারি না। আর ঘুমটা দিয়ে খ্যামটা নাচানো আমার অভ্যাস না। আমি যেমন আমি তেমনই থাকবো, কে ভালো বললো কে খারাপ বললো তা নিয়ে আমার ক্রেডিট নাই, আমি এগুলোর গণি না, বুঝতে পারছেন? আমি উপরে বোরকা পরে নিচে ন্যাংটা থাকি না, আর আপনারা উপরে মুখোশ পরে নিচে ন্যাংটা থাকেন। তো বুঝে শুনে লাগা উচিত, কারোর সাথে লাগলে বুঝে শুনে তারপরে চিন্তা ভাবনা করে লাগবেন। আমি ন্যাংটার সাথে ন্যাংটা, ভদ্রর সাথে ভদ্র, বিগ হাউসের সাথে বিগ হাউস, আমার ঘাড়ের রগ জন্মের থেকে তেরা, ঠিক আছে? যে যেমন আমি তার সাথে তেমন করতে রাজি, সে কি করবে এটা পরের চিন্তা। তো এই সবগুলো দালালরে আপনারা যে যেভাবে পারেন পুলিশের হাতে ধরাই দেন, পুলিশের হাতে ধরাই দেন, ধরুক, সব তদন্ত করুক, সব বের হয়ে যাবে, সব বের হয়ে যাবে এমনিতেই। সত্য কখনো চাপা থাকে না, আজ নাইলে কাল, কাল নাইলে পরশু সামনে আসবে। আর আমি ভিডিওগুলোর লাইভগুলো করার পরে আবার কিন্তু এই ভিডিওটা আমি পোস্ট করে নিই, কেননা লাইভটা হলে 1 মাস পরে ডিলিট হয়ে যাবে, আর পোস্টেরটা সারা জীবন থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক বড় হয়ে গেছে, এত বড় ভিডিও কেউ দেখার সময় পাবেন না, তাই আমি চেষ্টা করি যে ছোটো ছোটো করে করতে। তো যাদের ছবি দিয়েছি তারা দয়া করে তাদেরকে ধরাই দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ।